Okay. All my students, are you hear me? আসসালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো থেকো। আজকে তোমরা উত্তর দিবা, তোমরা কথা বলবো, আমি শুধু স্লাইড দেখাবো, তোমরা বলবা, এবং আমি আর কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু আলাপ করবো, কিন্তু উত্তর আজকে তোমরা মুখ খুলবো, আমি মুখ খুলবো না। স্লাইড কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমি রোল নম্বর বলবো, যে 1 থেকে 10-এর ভিতরে যারা আছে তারা এখন উত্তর দেবে। বলো এটা কি, হোয়াট ইজ দিস? What is this? Identify it. Sir, is a light sharp cutting weapon called blade. Light sharp cutting weapon, তোমার ডেসক্রিপশন চাইনি, আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। তার মানে হচ্ছে ইট ইজ দ্য sharp cutting weapon called Light sharp blade. light sharp cutting weapon called Blade. blade. No, only blade বললে হবে না। What type of blade? এটা কি পারপাসে ইউজ হয়? শেভিং ব্লেড। Shaving blade. Blade তো আমার সার্জিক্যাল ব্লেডও আছে। There is also surgical blade. So you must specify it. Specimen is the surgical blade, not it is the Shaving blade. shaving blade. এই কথাটাই বলতে হবে, শুধু ব্লেড বললে হবে না, শেভিং ব্লেড। দেন তোমার যদি পরীক্ষার সময় তো আমরা এটা ডেসক্রিপশন চাবো, কিন্তু অস্পিতে তো ডেসক্রিপশন চায় না। দেন রাইট দ্য ইনজুরিজ কজড বাই ইট। কি কি ইনজুরি হতে পারে? Sir, each the wound and abrasion. Abrasion, wound, আর শোনো, যে কোনো জিনিস এটা Incist wound and abrasion. অ্যাব্রেশন করবে, ঠিক আছে, কিন্তু এটা দ্বারা মেইনলি কি wound হয়? ইনসাইড wound। সেটা আগে বলতে হবে, ওইটাও বলবো, এটা পরে, যেটা মেইন সেটা আগে বলবা অলওয়েজ। এটা ইনসাইড wound, আর কি হবে? অ্যাব্রেশন হবে, হবে। জি স্যার। ওই যে দুই দিকে যে প্লান্ট এন্ড আছে সেই জায়গা দ্বারা অ্যাব্রেশন হবে, আর কি হবে? ব্রুইশ হবে, হবে, হবে। অ্যাব্রেশন, হোয়াট টাইপ অফ অ্যাব্রেশন? How many types of abrasion? Sir, scratch abrasion. Split abrasion. Sure? কয় প্রকারের অ্যাব্রেশন আছে? 4 types. কি কি? স্যার স্ক্র্যাচ অ্যাব্রেশন, তারপর স্যার গ্রেজেস অথবা স্লাইডিং অ্যাব্রেশন, তারপর স্যার প্রেসার অ্যাব্রেশন, আর থেকে ইমপ্যাক্ট অ্যাব্রেশন। হ্যাঁ, প্রেসার এবং ইমপ্যাক্টকে একসাথে কি বলা হয়? স্যার ল্যাসারেটেড অ্যাব্রেশন। হ্যাঁ, আচ্ছা, এটার দ্বারা যে স্ট্রেস হবে, এটা যেমন মার্জিন আছে, এখান দিয়ে আমার আর ব্রুইশ হবে, ব্লান্ট এন্ড দ্বারা। আর কি হবে? তাহলে অ্যাব্রেশন হলো, ব্রুইশ হলো, ইনসাইড উন্ড হলো, আর কি হবে?
Sir, cut throat, suicidal cut কাটথ্রোট throat. ইনজুরি হতে পারে, কাটথ্রোট ইনজুরি। কার্টিউনের ভিতরে কাট থ্রট উন্ড হবে। ঠিক আছে, গেল এটা। বলো। আচ্ছা, টু ক্যারেক্টারিস্টিক্স অফ সুইসাইডাল কাট থ্রট উন্ড, মেইন দুইটা বলবা। হেজিটেশন মার্ক দেখ। দুইটা ক্যারেক্টারিস্টিক্স অফ সুইসাইডাল কাট থ্রট উন্ড, অনেকগুলি পয়েন্ট আছে, দুইটা মেইন পয়েন্ট বলবা। যেহেতু সুইসাইডাল, এখানে কি থাকবে? হেজিটেশন কাট, হেসিটেশন কার্ড থাকবে, এই কথাটা অবশ্যই বলতে হবে। হেসিটেশন কার্ড প্রেজেন্ট, আর একটা বলো, টুটা, একটা গেল পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা ক্যারেক্টারিস্টিক্স So right handed person হলে লেফট সাইডে কাটটা ডিপ থাকবে। লেফট হ্যান্ডে থাকে এবং রানস অ্যাবাভ ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি, এবং এই একটাই ডিপ কার্টুন হবে, এই কথাটা বলতে হবে। ডিপ কার্টুন থাকবে একটা, যেহেতু সুইসাইডাল, আর হোমিসাইডাল হইলে ডিপ থাকবে। ঠিক আছে, কেউ যদি তার এটা দিয়ে পোষায়, সে এক পোষে বিশ্বাস হবে, সে আরো 2-4টা পোষ দেয়। আর যে সুইসাইড করবে তার পক্ষে একটা ডিপ উন্ডের বেশি করা সম্ভব না। ইট ইজ নট পসিবল মোর দ্যান ওয়ান ডিপ কাট। তো টু ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো হেজিটেশন কাট, আর হলো ওয়ান ডিপ কাট, অনলি ওয়ান ডিপ কাট, এবং এটা রানস ফ্রম রাইট হ্যান্ড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড ল্যাটার, মানে লেফট শর্টে ইয়াতে থাকবে, শর্টে থাকবে, এবং রানস অ্যাবাভ ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়াল। আর আসতে পারে প্লেন দিয়ে গেল এটা। নেক্সট স্লাইড দেখায়, আইডেন্টিফাই ইট। কি মনে হয়? বুশ, ব্রুইশ কোথায়? Anterolateral part of the thigh. Right. The left. Sure. স্যার, লেফট স্যার। লেফট। নিজের ওই পজিশনে বসাও, তাইলে দেখবা যে এরা লেফট না রাইট। Left, sir. Left sir. Right side. কারণ তুমি দেখো যে ওই দিকের বাম হাত দিয়ে সেইটাকে ইয়া করতে আছে। তুমি দেখো, তুমি বসলে দেখবা যে তোমার পায়ের যে ভাঁজ অনুযায়ী এটা রাইট থাই হবে। আচ্ছা, গেল এটা। হাউ ডিটারমাইন দ্য এজ, এটা যে ব্রুইশের যে ডিটারমিনেশন এই যে আছে সেগুলি পড়বা, মনে রাখবা, এবং কোনটা কি কারণ হয় সেটা বলবা। মানে যে চেঞ্জ গুলি আসে, সেই চেঞ্জ গুলি অ্যাকর্ডিং টু এজ অনুযায়ী যে চেঞ্জ গুলি আসে সেগুলি মনে রাখবা। যে ফ্রেশ কতক্ষণ থাকে, ফ্রেশ লাল থাকবে কতক্ষণ, 1 ডে, এবং এটি ডিউ টু অক্সিজেনেটেড ব্লাড। তারপরে কি হবে? ব্লু স্যার, ব্লু স্যার, ব্লু হবে স্যার, ব্লু হবে স্যার। কয়দিন থাকবে? 2 days। কি কারণে হবে? পাল্টে দিবে এখানে।
এটা দিল, প্রশ্ন পাল্টে দেবে। হয়তো বলতে পারে determine the age, এটা determine the age করে, এটা কোনটা কি কালার মনে হয়? স্যার রেড। Red, তার মানে fresh, less than 1 day। আবার অনেক সময় অন্য কালার দিয়ে বলে, এবং তোমাকে বলবে যে এটা যেটা বলতেছ সেটার যুক্তি দিয়া ইউ মাস্ট গিভ দ্য রিজনস হোয়াই ইউ কল্ড ইট। যদি ইয়েলো হয়, গ্রিন হয়, তাহলে তোমাকে বলতে হবে কয় দিনে হয় এবং কি কারণে হয়। সেই জন্য বলছি যেটা মনে রাখবা তার সাথে সাথে কি কারণে হচ্ছে সেটাও মনে রাখবা। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন দেয়। কাজে 4 to 5 days হবে ব্লুইশ ব্ল্যাক অথবা ব্রাউন কালার, ইট ইজ ডিউ টু হিমোসাইডেরিন। আর 5 to 6 days হবে গ্রিন কালার, ইট ইজ ডিউ টু বিলিবার্ডিন। and 7 to 12 days yellow color due to bilirubin, yellow মানে bilirubin। তারপরে নরমাল হয়ে যায় 2 সপ্তাহের ভিতরে। কাজে এজ ডিটারমিন, এটা প্রশ্নটা প্রায় আসে, এবং এর সাথে কালারটা এবং কি কারণে হয় এটাও মনে রাখবেন, both for viva and also for OSCE। OSCE প্রশ্ন এরকম অন্য সময় আসছে যে you identify the age, determine the age এবং with reason। কাজে প্রত্যেকটা যে কালার হয়, কি কারণে কালারটা হয়, কালারটা একটু মনে রাখবা, দিস ইজ ডিউ টু দিস। বিশেষ করে এই ব্লুইশের এই প্রশ্নটা প্রায় আসে, আর অ্যাব্রেশনের এই ডিটারমিনও মাঝে মাঝে দেয়। দেন নেক্সট, হোয়াট ইজ দিস? খালি রূপ বললে হবে? চোখে যা না স্যার। দেখতেছো তাই হবে? rope with knot, রূপটা কিভাবে রাখা হয়েছে? হ্যাঁ, রূপটা একটা নট দিয়ে রাখা হয়েছে এবং হ্যাঙ্গিং মুডে রাখা আছে। কাজে এই রোপ উইথ এ নট ইন দা হ্যাঙ্গিং মুড। তাহলে সুইসাইডের লোক, হোমিসাইডের লোক যেভাবে হ্যাঙ্গিং মুডে আছে, এই কথাটা বলতে হবে, শুধু রূপ বললে হবে না। আইডেন্টিফাই দ্য স্পেসিমেন, এটা রূপ ঠিক আছে, এটা একটা নট পজিশনে নট করে রাখা হয়েছে, তাহলে তো এমনি রূপটা ইয়ে দিত। যেহেতু নট দেওয়া আছে, ইউ মাস্ট আইডেন্টিফাই ইট and in the hanging mood। আচ্ছা, characteristics of antimodal suicidal hanging। স্যার লাইগেচার মার্ক, স্যার লাইগেচার হ্যাঁ। মার্কটা থাকবে স্যার অবলিক, নট কন্টিনিউয়াস, আর প্লেসড হাই আপ অ্যারাউন্ড দ্য নেক। হাই আপ বলতে কিসের হাই আপ? স্যার থাইরয়েড কার্টিলেজের উপরে থাকবে। থাইরয়েড কার্টিলেজের উপর, ভেরি গুড। আর স্যার এই স্যার স্কিনের চারিদিকে স্যার ভি শেপ থাকবে স্যার। রোপের সাথে যে স্কিনটা কন্ট্যাক্টে থাকবে ওইখানে একটা ইনভার্টেড ভি শেপড একটা সাইন থাকবে স্যার। আচ্ছা, নন কন্টিনিউয়াস বলছো, কয় জায়গায় নন কন্টিনিউয়াস হবে? শুধু নেপ অফ দ্য নেকে। নেপ অফ দ্য নেক, একটা নেপ অফ দ্য নেকে। আর স্যার তার পার্সোনালিটির দিকে ঝুলে পড়বে, তার বিপরীত দিকে নখটা থাকবে সাসপেন্ডেড যে জায়গায় থাকবে, ঠিক আছে? যদি টিপিক্যাল হয় তাহলে কয় জায়গায় নন কন্টিনিউয়াস হবে? যদি টিপিক্যাল হ্যাঙ্গিং হয়। টিপিক্যাল হ্যাঙ্গিং মানে কি? নট নেপ অফ দ্য নেকে থাকবে, তাহলে টিপিক্যাল হ্যাঙ্গিং। তাহলে একটা নন কন্টিনিউয়াস এরিয়া, আর এই টিপিক্যাল হলে দুইটা নন কন্টিনিউয়াস এরিয়া, দুইটা। একটা হলো নেপ অফ দ্য নেক
থেকে আরেকটা যে জায়গায় সাসপেন্ডেড হয়ে আছে ওই জায়গা। ঠিক আছে, বুঝতে হবে, প্রশ্ন করবা। দেন আর ক্যারেক্টার আরেকটা বলো, তার একটা কি ক্যারেক্টার যদি এখানে বলে নাই কয়টা, যেহেতু 3 নম্বর 3টা মিনিমাম ক্যারেক্টার তোমাকে বলতে হবে। ড্রিবলিং অফ দ্য সালাইভা। ডিপলিং অফ সালাইভা কোন জায়গায় ডিপলিং হবে? স্যার অ্যাঙ্গেল অফ দ্য মাউথ। অ্যাঙ্গেল অফ দ্য কোন অ্যাঙ্গেলে? এক কথায় কি Sir, বলি বলি against the knot. Sir, against Not the position of Sir, opposite Not of the সাইড অফ দ্য knot. নট স্যার। নটের অপোজিটে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়া ডিপলিং হবে। ঠিক আছে, তাহলে জি স্যার। অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল দেওয়া হবে সেটা হচ্ছে নটের অপোজিটে। যদি টিপিক্যাল হ্যাঙ্গিং হয় তাহলে কোন জায়গা দিয়ে ডিপলিং হবে? আমি কিন্তু একই সাথে ভাইবা প্রশ্ন করে ফেলতেছি। যদি টিপিক্যাল হ্যাঙ্গিং হয় ডিপলিংটা কোন জায়গা দিয়ে হবে? মিডলে হবে। মিডল অফ দা মিডল পার্ট দিয়ে। মিডল পার্ট অফ দ্য লিপ। অ্যাঙ্গেল না হইয়া মাঝখান দিয়া হবে। আর যে ডিপলিং হয়েছে, হাউ ইউ কনফার্ম? যখন হ্যাঙ্গিং করে তখন তো কেউ বুঝতে পারে না, পরে সেনা মানুষ দেখে যে হ্যাঁ হ্যাঙ্গিং হয়েছে। এই যে ডিপলিংটা হয়েছে সারাক্ষণ তার ডিপলিং হবে না, ডিপলিং কতক্ষণ পরে অফ হয়ে যাবে। এই যে ডিপলিং হয়েছে, হাউ ইউ কনফার্ম যে এটা ডিপলিং হয়েছে? রাইট ম্যাপ থাকবে স্যার। আমার যে স্যালাইভা আছে তার মার্কিং থাকবে ইন দা চেস্ট, অথবা কাপড় থাকলে কাপড়ের মধ্যে থাকবে। ঠিক আছে, ভেরি Sure. গুড। দেন আর কোন প্রশ্ন? আমি তারপরে যাচ্ছি। হোয়াট ইজ দিস? রুলার। wooden roller. উডেন রোলার। ঠিক আছে, হোয়াট ইনজুরি ইজ কজড বাই ইট? ব্রুশ হইতে পারে, অ্যাব্রেশন, ল্যাসারেশন। কোন জিনিস পরীক্ষা যখন প্রশ্ন Fracture. করে স্পেসিফিক সেটা না হইলে সিরিয়ালি বলবে, একটা যেটা আগে সেটা আগে বল, আর যেটা স্পেসিফিক সেটা আগে বললে অন্যগুলি পরে বলবা। এটা সিরিয়ালি বলবা, লেখবো ঠিক সিরিয়ালি। প্রথমে কি বলবা? ব্রুশ। অ্যাপ্রেশন। প্রথমে বইয়ে কি আগে ব্রুশ আছে? আগে অ্যাপ্রেশন। অ্যাপ্রেশন হবে, ব্রুশ হবে, আর The fracture of bone, dislocation আর ফ্র্যাকচার of পরে joint. এখানে আর কিছু নাই, ল্যাসারেশন। ল্যাসারেশন। ল্যাসারেশন হবে। আচ্ছা, আর ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন। আমি আবার বলছিলাম, ভুলে গেছো। ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন এইভাবে বলবো না। ফ্র্যাকচার অফ দা বোন, ডিসলোকেশন The joint. অফ দা জয়েন্ট। আর বোনে হয় ফ্র্যাকচার। ফ্র্যাকচার এন্ড ডিসলোকেশন এইভাবে ভাইবাতে উত্তর দিবা না, অস্তিত্ব এইভাবে লিখবা না। ফ্র্যাকচার অফ দা বোন and dislocation of the joint. আচ্ছা, গেল এটা। হোয়াট ইজ স্কুপ ইনজুরি? হোয়াট ইজ স্কুপ ইনজুরি? Scope injury is the one injury which is situated on the opposite side of the area of impact. অপোজিট সাইড অফ দা ইম্প্যাক্ট, সেটাকে বলে স্কুপ ইনজুরি। না স্যার, সেম সাইড স্যার, সেম সাইডে। Inside সেম Inside সাইড in- নাকি সাইড বলে? contract. হ্যাঁ, সেম সাইডে কপেন দিয়ে আর অপোজিট হলে কন্ট্রাস্ট অফ। beneath the area of the impact, যেই জায়গায় ইম্প্যাক্ট, যেই জায়গায় বাড়ি দেবে সেই জায়গায় স্কুপ ইনজুরি হবে।
যেই জায়গায় আমি এটা দিয়ে বাড়ি দেব সেই জায়গায় যে ইনজুরি হবে এটাকে বলে কুপ ইনজুরি। আর যেটা প্রথমে বলছো সেটা কি ইনজুরি? কন্ট্রাকোপ ইনজুরি। কন্ট্রাকুপ ইনজুরি। এইটাও প্রশ্ন দিতে পারে। What is contricup injury? The injury occurred just opposite to the primary site of the impact. Primary site impact এর opposite যেই ইনজুরিটা হবে that is called contricup injury. এই প্রশ্নগুলির সাথে সাথে মনে রাখবা। এটার সাথে আর প্রশ্ন আসতে পারে, স্প্লিট ল্যাসারেশনের প্রশ্ন আসতে পারে এবং কোথায় কোথায় হতে পারে সেগুলি প্রশ্ন দিতে পারে। আর আরেকটা প্রশ্ন দিতে পারে যে এটার দ্বারা কি কি ইনজুরি হবে না। What injuries will not be occurred by this specimen? এটা হলো ইনসাইড উন্ড হবে না, বাট ইনসাইড লুকিং উন্ড হবে। তারপরে আমার স্ট্যাব উন্ড হবে না, ফায়ার আর্ম ইনজুরি হবে। ফায়ার আর্মটা কিন্তু মনে রাখবা, ফায়ার আর্ম ইনজুরি হবে না। Then what is this? Kerosene oil. Kerosene. Kerosene oil. Very good. Fatal dose? So 30 to 100 ml. 30 to 100 ml. 30 কার জন্য, 100 কার জন্য? 30 চিলড্রেনের জন্য আর অ্যাডাল্টের জন্য হচ্ছে 100 ml. আচ্ছা, গেল এটা। Basically it is what type of poison? accidental. Accidental. Complete করো। Accidental poison for the children. এই কথাটা বলতো, বাচ্চাদের জন্য এটা accidental poison. Then sign symptom of acute poisoning. এটা তোমরা মোটামুটি পারবা। দুই চারটা বলো দেখি। দুই চারটা বলতে পারবা না সাইন সিমটম? পেইন ইন দ্য অ্যাবডোমেন, তারপর নসিয়া, ভমিটিং, ডায়রিয়া। আরে ডায়রিয়া পরে, কাফ বাচ্চাদের যেটা হয়, বাচ্চারা তো বলতে পারবে না আমার মাথা ব্যথা করে, তাইলে কাফিং হবে, নসিয়া ভমিটিং ঠিক আছে, বলে কি পেইন হবে, বাচ্চা কান্নাকাটি করবে। আর একটা যেটা হয় নাকে কি হয়, এটা কিন্তু বাইবাতে জিজ্ঞাসা করে Smell of kerosene in the breath. কি হয়, নাকে যে একটা সমস্যা হয় বা একটা সিমটম দেখা দেয় এটাকে কি বলে? নেজাল ফ্লেয়ারিং। নাকের যে দুই দিকে এলা আছে এগুলি মুভমেন্ট করে, একটা ভিতরের দিকে যায় একবার বাইরের দিকে যায়, অর্থাৎ তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, এটাকে বলা হয় নেজাল ফ্লেয়ারিং। ইট ইজ ভাইভাতে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে নাকের কি প্রবলেম হয়, তুমি নাকে কি দেখবা, কি দেখে বুঝবা। আর বুকে দেখলে কি পাইবা? চেস্টে কি পাবা? Sir, aspiration pneumonia হবে। আর রেসপিরেশন নিউমোনিয়া। তুমি বুক দেখে কি বুঝবা, বুকে তুমি কি দেখবা? আমার রেসপিরেশনে কি হবে? ইন্টারকস্টাল রিট্রাকশন, মানে আমার ইন্টারকস্টালে যে দুই কার্টিলেজ গুলি আর আমার যে রিবস গুলির মাঝখানে আছে এগুলি উঠা নামা করবে, এটাকে বলে ইন্টারকস্টাল রিট্রাকশন। অর্থাৎ আমি এটা ভিতরের দিকে দেবে যাবে, যেহেতু তার শ্বাসকষ্ট হচ্ছে। আর শ্যালো স্লো রেসপিরেশন, এই মোটামুটি। তারপরে অনেক কিছু হতে পারে, কনভালশন হতে পারে, আলটিমেটলি ডেথ হতে পারে, অনেক কিছু হতে পারে। It is very important both for Viva and for hospital, kerosene oil.
Then what is this? এটা তো ইজি ব্যাপার। arsenic trioxide. আমি আর্সেনিক ট্রাইঅক্সাইড অথবা আর্সেনিয়াস অক্সাইড, আমি বলবো যে আর্সেনিক সল্ট, শুধু আর্সেনিক না, আর্সেনিক সল্ট ব্র্যাকেটে লিখবা আর্সেনিয়াস ট্রাইঅক্সাইড অথবা আর্সেনিক ট্রাইঅক্সাইড অথবা আর্সেনিয়াস অক্সাইড। ফেটাল ডোজ আর 0 to 0.1 থেকে 0.1 to 0.2 গ্রাম। 1 to 2 বা 3 বলে কি গ্রাম, মিলিগ্রাম? গ্রাম। Sir, gra- গ্রাম। পয়েন্ট দিলে গ্রাম, আর পয়েন্ট না দিলে 100 থেকে 300 মিলিগ্রাম। আচ্ছা, দেন একুট পয়জনিং এবং কলেরার ডিফারেন্স, 4টা ডিফারেন্স বলছে, তোমরা 2-4টা বলো দেখি। স্যার একুট অ্যাসিড হ্যাঁ। পয়জনে স্যার সে বমি হবে, বমিটার মধ্যে স্যার মিউকাস এন্ড ব্লাড থাকবে, আর কলাতে থাকবে না স্যার। বমিতে ব্লাড থাকবে জি কিসে? স্যার। আর্সেনিকে। আর্সেনিক এবং কলেরার ডিফারেন্সটা বলছে, 4টা ডিফারেন্স বিটুইন একুট আর্সেনিক পয়জনিং এন্ড কলেরা পয়জন। বমিটা কোথায় হয়, আগে হয়, কোথায় পরে হয়, এবার বলো দেখি। স্যার আর্সেনিক পয়জনিং এ আগে বমি হবে, তারপরে ডায়রিয়া হবে। আর কলেরাতে স্যার আগে ডায়রিয়া হবে, পরে বমি হবে। পরে বমি হবে। ভেরি গুড। এই দুইটাই ডিফারেন্স এখানে, যে পার্টিংটা এখানে বমির পরে হবে ইন কেস অফ আর্সেনিক, আর ওখানে আগে হবে। আচ্ছা, পার্জিং এর ক্যারেক্টারটা বলো দেখি, স্টুলের ক্যারেক্টার। একুট কি বলেন স্যার, পাজিং ফলোজ বাই ভমিটিং, আর কলেরা প্রিসিড ভমিটিং। এখানে স্টুলটা হবে ডার্ক কালার, প্রথমে ব্লাডি, তারপরে রাইস ওয়াটার, আর ওখানে সব সময় রাইস ওয়াটার। এটা মনে রাখো। এটা ভাইবা তো বেশি প্রশ্ন করে, অস্পিত আসে, পরীক্ষা রিটেনও আসে। এটা মনে রাখবো, এটা এই প্রশ্নটা খুব ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পারপাস। এখানে হচ্ছে আগে ডার্ক কালার হবে, তারপরে ব্লাডি হবে, দেন রাইস ওয়াটার। আর কলেরাতে অলওয়েজ রাইস ওয়াটার, শুরু থেকেই রাইস ওয়াটার। আচ্ছা, আর গলায় একটা ব্যথা হয়, কোথায় হয় আগে? স্যার আর্সেনিক পয়জনিং। আর্সেনিকে আগে হবে, আর ওখানে হবে পরে, বমি হওয়ার পরে, তখন ব্যথা হইতে হইতে। আচ্ছা, আর একটা বলি, টেনিস মাছ পায়খানা করতে গেলে সে কোদ দেয়, খুব ইরিটেশন হয়, এটাকে বলে টেনিস মাছ এবং অ্যানাল ইরিটেশন। কোথায় থাকবে? আর্সেনিক পয়জনিং স্যার। আর্সেনিকে থাকবে। এইসব এগুলি মনে রাখবে, এগুলো কমন প্রশ্ন, ভাইবা তো জিজ্ঞাসা করে, রিটেনে তো এটা ডিফারেন্স আসে, তখন তো সব পয়েন্ট তোমাদের লিখতে হবে। আর অস্পিতে দেখো এইভাবে প্রশ্ন দেয়, কারণ পরীক্ষার সময় একটু অস্পিতে একটু তাড়াতাড়ি, কারণ মিনিট দেবে 4 মিনিট, এর ভিতরে তোমাকে প্রশ্নটা কমপ্লিট করতে হবে। What is this? বুলেট। হ্যাঁ, বুলেট, এই কথা বললে হবে? কার্তিস কেস। কার্টিস কেস বললে হবে? টোটাল এটাকে এক নামে কি বলে? কার্টিজ কি? রাইফেল ফায়ারআর্ম কার্টিজ। সব হজম করে লাইছে, পরীক্ষা দিবা কেমনে? সব হজম হয়ে গেছে। আরে মানুষের তো কিছু থেকে যায়, তোমরা দেখে পুরোটাই হজম করে ফেলছো। এটা হচ্ছে রাইফেল ফায়ারআর্ম কার্টিজ। আচ্ছা, এটার এক্সটার্নাল কি কি আছে, ইন্টারনাল কি কি আছে বলো? বাইরে কি কি আছে? স্যার এক্সটার্নাল আছে কার্টিজ কেস,
ক্যাটাগরি আছে মেটালিক কাঠ পার্ট, স্কেচ কি জাতীয় কাঠ স্কেচ এটা? মেটালিক। মেটালিক, তাহলে মেটাল কাঠ স্কেচ। নিচে দেখো একটু কি রকম খাস কাটা আছে, এটাকে কি বলে? দেখছো নিচে একটু খাস কাটা আছে, স্যার প্রাইমার। রিমড বলে, রিম মেটাল কাঠ স্কেচ। আর কি আছে এক্সটার্নালি? কার্ডবোর্ড প্লাস ওটা প্লাস্টিক স্যার। এখানে প্লাস্টিক কিছু নাই, রাইফেলে কোনো প্লাস্টিক নাই। প্লাস্টিক থাকে হলো তোমার শর্টগান কাটিছে। এখানে হচ্ছে রিম মেটাল কাটিস কেস, আর উপরের দিকে যে মাথাটা বাইরে রয়েছে ওইটা কি? টিপ অফ দ্য বুলেট। টিপ অফ দ্য বুলেট, বুলেটের শুধু উপরের অংশটা যেটা টিপ, চোখা অংশ বাইরে রয়েছে। এক্সটার্নালি আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে এক্সটার্নালি হচ্ছে রিমড বলতে পারলে ভালো, না বললে অসুবিধা, কিন্তু নম্বরে অনেক সময় একটু আধা নম্বর হইতে টোটাল ইয়ার থেকে অনেকে দেয় না। যাই হোক, তুমি পুরাটা আনসার হইলো রিম মেটাল কাটিজ উইথ টিপ অফ দ্য বুলেট এক্সটার্নালি। আর ইন্টারনালি ফ্রম বিলো পর হচ্ছে স্যার পারকাশন ক্যাপ, স্যার প্রাইমিং মিক্সার, প্রাইমার উইথ প্রাইমি মিক্সার। আর স্যার গান পাউডার, কি গান পাউডার এখানে? স্যার ব্ল্যাক অথবা সেমি স্মোকলেস। হ্যাঁ, রাইফেলে কি জাতীয় গান পাউডার থাকে স্পেসিফিক, এই জন্য বলছে এটা স্পেসিফিক বলতে হবে। যেমন শর্টগানে তুমি স্পেসিফিক বলতে পারো না, সেখানে 2 পদে থাকতে পারে, কিন্তু এখানে 1 পদে থাকে, দ্যাট ইজ দ্য স্মোকলেস গান পাউডার। স্মোকলেস গান পাউডার। দেন আর কি? আসলটাই তো বলো নাই। গান পাউডারের উপরে কি থাকে? আর এটা যেই কাজে সেটা না বললে কেমনে হবে? দ্যাট ইজ দ্য বুলেট। এটার আসল জিনিসই তো হলো বুলেট। তাহলে ইন্টারনালি হচ্ছে পারকাশন ক্যাপ, প্রাইমারি প্রাইমি মিক্সার, স্মোকলেস গান পাউডার। যেহেতু রাইফেল, এখানে শুধুমাত্র স্মোকলেসটা ইউজ করা হয়। স্মোকলেস গান পাউডার, দেন বুলেট। এখানে আমার কোনো প্লাস্টিকও নাই, অন্য কোনো মানে থিন কার্ডবোর্ড ডিস্ক, ওই কার্ডবোর্ড ডিস্ক এসব কিছু এখানে নেই। সরাসরি সব গেল। এটা বলো দেখি, হোয়াট ইজ ক্রাইম বুলেট? স্যার একজন ভিকটিমের বডিতে স্যার আমরা যে বুলেটটা পাবো স্যার, এটা পরবর্তীতে এভিডেন্স হিসেবে রাখা হবে, সেটা ক্রাইম বুলেট। হ্যাঁ, এটা ইংরেজিতে বলো। পরীক্ষা তো বাংলা বললে মুখে, ভাইভাতে নাই মুখে বললে হবে, খাতা তো লিখতে হবে। Sir, the bullet which is found in the body of victim and which is kept as the evidence, বডি অফ দ্য it, ভিকটিম, victim, and it দ্যাট is ইজ and it is kept as ক্রাইম evidence. বুলেট। It আর is কি called নাম আছে এটার? crime bullet. আর একটা নাম আছে, বলতে পারবা ক্রাইম বুলেটের? এক্সিবিট বুলেট, EXHIBIT, এক্সিবিট বুলেট। আর টেস্ট বুলেটটা কি? স্যার টেস্ট বুলেট হচ্ছে গিয়ে একটা ক্রাইম হয়েছে, কিন্তু স্যার ওই ওই মানে ওটাকে ইয়ে করার জন্য, মানে কনফার্ম করার জন্য যে আসলে ক্রাইমটা কোথা থেকে করা হয়েছে স্যার, মানে ওই সেম কি উইপেন ফায়ার দিয়ে যদি করা ওইখান হচ্ছে, থেকে আবার ইয়ে করে আর কি আর স্যার, ওইখান থেকে। এই ফায়ার আর্ম থেকে আরেকটা এরকম ফায়ারিং করা হয়, জি স্যার। তার উপরে ফায়ারিংটা করে একটা নিরীহ প্রাণীর উপরে করে। ঠিক আছে, পিগ হইতে পারে বা রেবিট হইতে পারে। ওর উপরে ফায়ারিং করলে ওইটার যে
যে কোনো জিনিস ফায়ার আর্ম থেকে যখন ফায়ারিং হয় তখন বুলেটে কিছু চেঞ্জ আছে এক্সটার্নাল, সেই চেঞ্জটা আর এই যে আরেকটা এমনি করলো যে তারা সন্দেহ করে এটা কোন জাতীয় রাইফেল থেকে করা হয়েছে, সেই জাতীয় রাইফেল থেকে আরেকটা ফায়ারিং করা হয়, তখন এই দুইটাকে কম্পেয়ার করা হয়। এই যে কম্পেয়ারের জন্য যে পরবর্তীকালে ফায়ারিং করা হয়েছে দ্যাট ইজ কল্ড টেস্ট বুলেট। Identify it. এই প্রশ্নটা প্রায় দেয়। Sir, unripe fruit capsule of poppies. Unripe fruit capsule of কার? Sir, poppy. Sir, poppy plant. কপি প্ল্যানের নাম আছে, Papaver somniferum. পেপার সমনিফারাম, ভেরি গুড। আর কি আছে এখানে, আর কি দেখতে পাচ্ছ? এই যে সাদা সাদা এগুলি কি মিল্কি এক্সুডেট। আছে? মিল্কি এক্সুডেট। মিল্কি জুস। মিল্কি এক্সুডেট স্যার। তাহলে এটা কিভাবে বাইর করা হয়েছে? ইনসিশন দিয়েছে। Longitudinal incision দিয়ে। ইনসিশন দিয়ে। তাইলে সোজা কথা যা দেখছো এটা যদি এক কথায় বলো তাইলে বলতে হবে যে এইটাকে যে জুসটার নাম আছে লেটেক্স জুস, এটাকে বলা হয় লেটেক্স জুস। লিক্স out and dries on the body of the unripe fruit capsule obtained by scorching the capsule, এবং এটা আনরাইপ অবস্থায় করতে হবে। রাইপ হইলে কি হবে, মানে পেকে গেলে। আর এই আনরাইপের পার্থক্যটা কি? মিল্কি জুসের রং থাকবে না। আনরাইপ করলে আমার জুসটা বেশি আসবে এবং আমি যে জুসটা চাচ্ছি ওপিয়াম, ক্রুড ওপিয়াম, সেটা আমি পাবো। আর রাইপ হয়ে গেলে আমি আর এটা পাবো না। সেই জন্য আনরাইপ ফ্রুট ক্যাপসুলটা ইউজ করা হয়। একটা জিনিস মনে রাখবা যে আলো হইলেই অন্ধকারের প্রশ্নটা উঠে, যে অন্ধকার নাই, অন্ধকার হইলে কি হবে। ঠিক এখানে যে আনরাইপ যখন বলছো তোমাকে ভাইভাই এখানে না করুক, ভাইভাতে এক্সামিনার জিজ্ঞাসা করতে পারে আনরাইপ কেন, রাইপ হইলে অসুবিধা কি? রাইপ হইলে স্যার আমার জুস আসবে না, আমি যে উদ্দেশ্যে আমার ওপিয়াম লেটেক্স জুস দরকার সেটা আমি রাইপ হইলে আর পাওয়া যাবে না। আচ্ছা, এইটার ভিতরে কি সিডস আছে? এই ফ্রুট ক্যাপসুল, এই ফ্রুটের ভিতরে সিডস আছে কিনা? জি স্যার আছে। আছে। সেটাও কি পয়জনাস? না স্যার, মানে খাওয়া খাদ্য হিসেবে ইউজ হয় স্যার। এটা আমরা মশলা হিসাবে ব্যবহৃত হয়, মশলা হিসাবে ব্যবহৃত হয়। দেন ফ্যাটাল ডোজ। ফ্যাটাল ডোজ তোমার অ্যাকর্ডিং টু স্পেসিমেন অনুযায়ী বলতে হবে। যদি ক্রুড ওপিয়াম হয় তাহলে কতটুকু লাগবে? 2 গ্রাম। আর এর আমার যদি অ্যালকালয়েড ইউজ করি, মেইন হচ্ছে মরফিন, এটা মরফিন লাগবে 200 মিলিগ্রাম, আর কোডিন হচ্ছে 50 মিলিগ্রাম। দেন ডেরিভেটিভস, এটা ডেরিভেটিভ, ক্লাসিফাই দি ডেরিভেটিভস। কিভাবে ক্লাসিফাই করবা? উইথ এক্সাম্পল। প্রথমে 2 ভাগ, তাই তো, নাকি 3 ভাগ? এখানে প্রশ্নটা দিছে ক্লাসিফাই দ্য ডেরিভেটিভস অর অ্যালকালয়েড দোজ বিলংস টু ইট। তাহলে এইটা যা আছে সেগুলিকে ক্লাসিফাই করতে হবে, তার মানে তুমি ন্যাচারালটাকে ক্লাসিফাই করবে। ন্যাচারাল
তারপর হচ্ছে সেমি সিনথেটিক, সিনথেটিক আসবে না, সেমি সিনথেটিক কিছুটা আসবে। কেন আসবে? যেহেতু ডেরিভেটিভস সেমি সিনথেটিক ডেরাইভ ফ্রম দিস, তাহলে তোমার ন্যাচারাল এবং সেমি সিনথেটিক এই দুইটা আসবে। ন্যাচারালের আবার দুই ভাগে ভাগ করি আমরা, ফেনমথ্রিন ডেরিভেটিভ আর বেনজান আইসোকুলিন ডেরিভেটিভ, এগুলো নার্কোটিক আর নন নার্কোটিক। এগুলো একটু পরে নেবা, এক্সাম্পল সব মনে রাখবা। এটা পরীক্ষায় আসে, ভাইভায় জিজ্ঞাসা করে, রিটেনে আসে, সব জায়গায় এটার ইম্পর্টেন্স আছে। দেন হোয়াট ইজ দিস? ভালো করে দেখো। আইডেন্টিফাই দ্য লেখাগুলি ফর্মটা কি ফর্ম? হ্যাঁ, স্যার সুরতহাল রিপোর্ট আর ইনকোয়েস্ট রিপোর্ট। ভেরি গুড, ভেরি গুড। সুরতহাল রিপোর্ট আর ইনকোয়েস্ট রিপোর্ট ফর্ম। আচ্ছা, তারপরে প্রশ্নটা, হু আর এলিজিবল টু প্রিপেয়ার দিস? এটা কে তৈরি করবে? এই যে লেখাগুলি কে লেখছে, কে লেখবে, কে অথরাইজ? ইনভেস্টিগেটিং অফিসার। ইনভেস্টিগেটিং অফিসার, ব্র্যাকেটে লিখে দিবা নট লেস Not দেন below the সাব sub ইন্সপেক্টর অফ পুলিশ আর সাব ইন্সপেক্টর। ম্যাজিস্ট্রেট। সাব ম্যাজিস্ট্রেটও পারবে, কারণ যেসব ক্ষেত্রে পুলিশ করতে পারবে না সেখানে ম্যাজিস্ট্রেট করবে। প্রথমে বলবো যে আইও ইনভেস্টিগেশন অফিসার, এবং পুলিশের ক্ষেত্রে হচ্ছে নট বিলো দ্য লেভেল অফ সাব ইন্সপেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট। দেন হোয়াট আর দ্য কন্টেন্টস অফ ইট? টিপিক্যাল কন্টেন্টস অফ ইট, এর মধ্যে কি কি লেখা থাকে, কি কি বিষয় এত কিছু লেখছে? কি কি থাকবে? স্যার ফার্স্টে তো থাকবে হচ্ছে যে টাইম থাকবে, এরপর হচ্ছে পুলিশ স্টেশনের নেম, তারপর হচ্ছে ভিকটিমের particulars of the victim, ভিকটিমের পার্টিকুলার্স থাকবে স্যার, মানে particulars, নেম, ওর তারপরে নাম, গার্ডিয়ানের নেম। আইডি যদি নাম জানা থাকে নাম থাকবে, নাম না থাকলে আননোন লাগবে। সেই জন্য আইডেন্টিফিকেশন, এক কথায় শেষ, আইডেন্টিফিকেশন অফ দা ডিজিজ পারসন অথবা ভিকটিম। দেন তারপর স্যার আর কি প্লেস, থাকবে? স্যার ডেড বডি কোথায় পাওয়া গিয়েছে। পাওয়া গেছে, সার্কামস্ট্যান্সেস, হোয়ার দ্য বডি ফাউন্ড। ভেরি গুড। দেন এরপর হচ্ছে স্যার বডি মানে ডেসক্রিপশনটা কোন অবস্থায় পাওয়া গেছে, স্যার সেটা তো পজিশনটা, তারপর আরেকটা হলো ব্রিফ হিস্ট্রি অফ দ্য কেস। এই কেসের যে ঘটনার এটার পুলিশ যতটুকু বা ম্যাজিস্ট্রেট যতটুকু জানে তার একটা হিস্ট্রি দেবে, হিস্ট্রি লাগবে, ব্রিফ হিস্ট্রি। আর স্যার ওপিনিয়ন অফ দ্য উইটনেস অ্যাকর্ডিং দ্য কজ অফ ডেথ, as to the cause of death. ওপিনিয়ন অফ দ্য উইটনেস কোন ওপিনিয়ন দেয় না, তাদের থেকে শুনেতে ওনারা লাগবে, সেটাকে বলে অ্যাপারেন্ট কজ অফ ডেথ। পুলিশ দেখে এবং সাক্ষীদের কথা শুনে যেটা মনে হবে এটাকে বলা হয় অ্যাপারেন্ট কজ অফ ডেথ। আর কি থাকবে? signature of the police officer, সিগনেচারের আগে আরো কিছু কাজ আছে, যেসব ইনজুরি শরীরে আছে সেগুলি লিখতে হবে। অ্যাপারেন্টলি পুলিশ যা যা দেখবে বা ম্যাজিস্ট্রেট, লিস্ট অফ দ্য ইনজুরিজ, শরীরে কোথায় কোথায় ইনজুরি আছে সেটা ওনাকে লিখতে হবে। দেন সিগনেচার অফ, কার সিগনেচার থাকবে? police officer, স্যার ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার। সর্বশেষে সিগনেচার দেয়, তার আগে সিগনেচার অফ উইটনেস। টু উইটনেস, মিনিমাম টু উইটনেস, উইটনেসের সিগনেচার থাকবে, আর পরবর্তীকালে আইওর সিগনেচার থাকবে। তাহলে দেখো এটা কন্টেন্টস ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দা পারসন
আইডেন্টিফিকেশন বলতে নাম, দাম, বয়স, ঠিকানা জানা থাকলে ঠিকানা, নাইলে আননোন যা লাগবে। দেন হচ্ছে সার্কামস্টেন্সেস হোয়ার দ্য বডি ফাউন্ড, কোন জায়গায় পাওয়া গেছে, এন্ড দ্য ব্রিফ হিস্টরি অফ দ্য কেস, যতটুকু উনি শুনছেন জানছেন সেই ব্রিফ হিস্ট্রিটা উনি লিখবেন। দেন দ্য লিস্ট অফ ইনজুরিজ, কি কি শরীরে ইনজুরি আছে। দেন অ্যাপারেন্ট কজ অফ ডেথ, দ্যাট ইজ কল্ড অ্যাপারেন্ট কজ। দেন signature of the two witness, minimum two witness, and lastly signature of the IO. এই হচ্ছে কন্টেনেন্ট। এটা কি কাজে লাগে? What is the use of this surata? কি উদ্দেশ্যে হ্যাঁ অটোপসি করতে লাগে তখন লাগে স্যার। হ্যাঁ কখন বলো? সাসপেশন তখন অটোপসির জন্য প্রেরণ করা হবে। অটোপসি এই ইনকোয়েস্ট রিপোর্ট ফর্মটা অবশ্যই পাঠাইতে হবে, নাইলে অটোপসি যিনি করার উনি করবেন। কাজ ইট ইজ দ্য প্রিরিকুইজিট ফর অটোপসি। আর কি প্রিরিকুইজিট কাগজ লাগে অটোপসির জন্য? একটা হইলো চালান, ইনকোয়েস্ট রিপোর্ট আর একটা হলো চালান চালান। লাগবে। চালান রিপোর্ট। চালান এই দুইটা কাগজ অবশ্যই লাগবে। দুইটা কাগজ না থাকলে আচ্ছা, এই চালান আর ইনকোয়েস্ট রিপোর্টের পার্থক্যটা কি? স্যার ওইটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্টটা হচ্ছে গিয়ে সাসপিশিয়াস ডেটের ক্ষেত্রে হয়। আর স্যার এখানে হচ্ছে যে চালানটা হচ্ছে রিটেন রিকুইজিশন বাই ইনভেস্টিগেটিং অফিসার টু আ ডক্টর অর মানে টু পারফর্ম অটোপসি। হ্যাঁ, ওইটা হলো একটা রিকোয়েস্ট ফর্ম। ওইটা হলো একটা রিকোয়েস্ট ফর্ম। সেখানে এরকম নাম দাম অনেক কিছু থাকবে, কিন্তু এরকম উইটনেসের কোনো শক্তিটা থাকবে না। কে কার দিয়া পাঠাইলো তার নাম থাকবে, এবং এবং কে সাথে করে গেছে তার নাম থাকবে, এবং এটা রিকোয়েস্ট, এটা অ্যাকচুয়ালি রিকোয়েস্ট ফর্ম, রিকুইজিশন, রিকোয়েস্ট ফর্ম ফ্রম দ্য আইও টু দ্য অটোপসি, যিনি অটোপসি করবেন, সেটা হলো চালান। আর এটা হচ্ছে আমার ইনকোয়েস্ট রিপোর্ট, সেটা তো তোমরা তো দেখলে যে কি কি এর ভিতরে থাকে। এটা একটু মনে রাখবে, রিটেন এবং ভাইবা অস্তিত্ব তো দিয়ে দিছে। Then what is this? স্যার বিটুলেস Vitruvius. What must have caused this sort of injury on face? What might have caused? কিসের দ্বারা হয়েছে? ভিট্রুলেস লেগে বন্ধ হয়ে গেলে চলবে না, ব্যাকেটে লেগে দিতে হবে। কি কি? করোসিভ, corrosive poison, corrosive acid and alkali, corrosive acid and alkali. হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর হেডের খেয়েছ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, what are the complication of it? the disfiguration of face, তারপর স্যার disfiguration of eye with permanent loss of eyesight। প্রথমে হচ্ছে ডিসফিগারেশন, প্রথমে এটা, তারপরে স্যার মানে loss of eyesight মানে due to destruction of this eye। আইসাইট, Yes, sir। পার্মানেন্ট লস অফ আইসাইট হতে পারে। আর কি হতে পারে? মানে ulcers formation, scar formation। আলসার হতে পারে, স্কার ফর্মেশন হতে পারে,
আর কি হবে? The movement restricted of the joint কোথায় if কোথায় erected. কোথায় মুভমেন্ট That রেস্ট্রিক্টেড affected হবে? স্যার the জয়েন্ট affected জয়েন্ট joint জয়েন্ট বলতো মুভমেন্ট তো আমার জয়েন্টের উপর নির্ভর করে। কাজে আমার জয়েন্টে যদি এসিড পড়ে বা অ্যালকালি পড়ে, স্ট্রং অ্যালকালি, তাইলে আমার ওখানে রেস্ট্রিকশন অফ দ্য ফাংশনস অফ দ্য জয়েন্ট। আর আমার চোখ লস আইসাইটও নষ্ট হইতে পারে এবং কি পুরোপুরি ডিস্ট্রাকশন হইতে পারে। গেল এটা। পানিশমেন্ট কি? The death sentence. হ্যাঁ, Death বাংলাদেশে sentence. পানিশমেন্ট অ্যাজ পার বিপিসি, বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী এখন এটার পানিশমেন্ট কি? যার কারণে কিন্তু এখন এই এসিড থ্রোয়ে বা বিট্রুলেস খুব কম হয় এখন। যুগান্তকারী একটা পানিশমেন্ট ইমপ্লিমেন্টেশন করার পরে কিন্তু এটার মোটামুটি ইউজটা রেস্ট্রিকশন হয়ে গেছে। কি পানিশমেন্ট? the death যদি sentence. ডেথ সেন্টেন্স অথবা লাইফ লং ইমপ্রিজনমেন্ট। ডেথ সেন্টেন্সও দিতে পারে। এটা হলো যিনি এটা বিচার করবেন তার উপরে নির্ভর করে, ম্যাজিস্ট্রেটের উপরে অথবা যারা জুডিশিয়াল আছেন, এবং তাদের কাছে এটা ডেথ সেন্টেন্স অথবা লাইফ লং ইমপ্রিজনমেন্ট। Then what is this? ব্রুশ ব্রুশ কোথায় এটা? রাইট আর্মে স্যার। রাইট না লেফট? Left. নিজের হাত প্রেস করে দেখো। না লেফট স্যার। এটা লেফট, লেফট আর্মে। আচ্ছা, এই যেখানে লিখছে ডিটারমাইন দ্য এজ অফ দি অ্যাবাভ ইমেজ উইথ এক্সপ্লেনেশন। একটু আগে আমি যে প্রশ্নটা করছিলাম যে ব্রুশে তোমাদের কি কারণে কালার চেঞ্জ হয়, কখন হয় এবং কি কারণে হয় সেটাও তোমাদের জানতে হবে। প্রশ্ন এইভাবে এটা দিতেছে, ডিটারমাইন দ্য এজ অফ দ্য উন্ড উইথ এক্সপ্লেনেশন। কি মনে হয় এটা কালারটা কি? আগে সেটা বলো। ইয়েলো ইয়েলো কালার স্যার। স্যার The ইয়েলো yellow color. তাহলে কি কারণে হয়েছে? Sir, bilirubin এর কারণে। বিলিরুবিনের জন্য হয়েছে। এটা কত সময় এজ ডিটারমিনেশন হবে? 7 থেকে 12 দিন 7 to 12 days 7 to 12 days। 7 to 12 days এটা এজ অফ wound, and it is as yellow which is due to bilirubin and which occur after 7 to 12 days এর মধ্যে হয়। এই কথা বলেই তো এই জন্য এক্সপ্লেনেশনটা চাইছি। And how will you differentiate antemortem from postmortem of such wound during autopsy? অর্থাৎ antemortem bruise and postmortem bruise কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে? এক্সটেনশন ব্লাড স্যার দেখা যাবে স্যার এন্টিবডি ব্রুশে, আর পোস্টমর্টম ব্রুশে দেখা যাবে না স্যার। পোস্টমর্টম ব্রুশ এইভাবে হয়, আগে আমরা বলো দেখি কিভাবে হয় পোস্টমর্টম ব্রুশ? স্যার একটা ডেড বডিকে যখন মানে মর্গে নিয়ে যাওয়া হয় তখন মানে মানে ওই যে টেবিল থেকে আবার ওই ইয়েতে ওঠাতে আর কি স্যার, না মানে যখন ডেড বডিটাকে নাড়াচাড়া করা হয়। ইরিটেন্ট ফ্লুইড যদি কেউ ইচ্ছাকৃত ভাবে এটা করে, ইরিটেন্ট ফ্লুইড যে কোনো গাছের রস বা ওই জাতীয় কিছু ইরিটেন্ট ফ্লুইড মরার পর পরে হইলে হবে না, আফটার ডেথের কিছু সময়ের ভিতরে যদি ইরিটেন্ট ফ্লুইড শরীরে কোথাও এরকম প্লেস করে তাহলে আমার এই পোস্টমর্টম ব্রুইশ হতে পারে। পোস্টমর্টম মানে হচ্ছে মরার পরে ব্রুইশটা করা হয় এবং এই টেস্ট করা হয় কোনো ইরিটেন্ট ফ্লুইড ওখানে
ইউজ করে এই কাজটা করা হয়। তাইলে আমার অ্যান্টিমর্টাম ব্রুসে আমার যেটা হয় অটোপসি করলে এটা আমার যেহেতু ব্লাডটা ব্লাড ভেসেলের বাইরে বাইরে আছে, ইট ইজ ক্লট ফ্রম আউটসাইড দ্য ব্লাড ভেসেল, ঠিক আছে? এবং এটাকে ইজিলি ওয়াশ করা যায় অথবা যায় না, কোনটা? যায় না। যায় না, অ্যান্টিমর্টাম ক্লটটাকে ইজিলি ওয়াশ করা যায় না, এটা বাইরে থাকে। আর পোস্টমর্টমটা হচ্ছে উইদিন আমার ব্লাড ভেসেলের ভিতরেই থাকে এবং সেটাকে ইজিলি ওয়াশ করা যায়, ঠিক আছে? এটা থাকে চ্যানেলের ভিতরে, ওইটা থাকে বাইরে। এটা কি মনে হয়? নাক্স ভূমিকাস। নাক্স ভূমিকার কি? Seat of nuts. Seeds of the Nux vomica fruit. এটার একটি প্রিন্সিপাল কি কি আছে? স্যার হায়োসিন, হায়োসায়ামিন আর অ্যাট্রোপিন। এটা কিসের বললা? এই পরীক্ষাতে এরকমই করবা? হায়োসিন, হায়োসামাইড, অ্যাট্রোপিন কিসে পাওয়া যায়? সরি স্যার, ধাতুরা সিডস। ধতুরায় পাওয়া যায় এটা স্যার, ধাতুরাতে। এটা তো ধাতুরা না, এটা তো বললাম নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার একটি প্রিন্সিপাল কি কি? স্যার এগুলি? স্ট্যাকনিন, ব্রুসিন স্যার। হ্যাঁ, সেটা বলো, স্টিকনিন এন্ড ব্রুসিন। স্টিকনিন এন্ড ব্রুসিন, এর ভিতরে স্টিকনিন হচ্ছে মেইনলি। স্টিকনিনটাই সবচেয়ে বেশি পয়জনাস। আচ্ছা, ফ্যাটাল ডোজ বলো। 50 to 100 মিলিগ্রাম। 1 গ্রাম সিড থেকে 50 to 100 মিলিগ্রাম। একটা সিডের ব্যাপারে একটা আরেকটু কথা বলতে হবে। কি বলতে হবে? ক্রাশ সিড। ধাতুরের মতো এখানে তোমাকে ক্রাশ সিড লাগবে। ক্রাশ সিড, একটা ক্রাশ সিড হইলেই হবে ফ্যাটাল ডোজ। আর যদি স্টিকনিং হয় তাইলে আমার হচ্ছে 15 থেকে 50 মিলিগ্রাম। What Bisara I will preserve? কি বিচারা প্রিজার্ভ করবা? এটা এফেক্ট করে কোথায় এই পয়জনটা? কি হয়, সাইন সিমটম কি হয়? এবার তো তোমাদেরকে সাধারণ শাস্ত্র ভালো করে পড়াইছে, আমি ওই দিনে জিজ্ঞাসা করি। এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে। এটা মেইন হচ্ছে কনভালশন, খিঁচুনি এবং টিটেনাসের মতো সাইন সিমটম গুলি। এইখানে বিচারা প্রিজার্ভ করবা, যেটি অ্যাজ ইউজুয়াল বিচারা প্রিজার্ভ করতে হয় নর্মাল কেসে, সেই সবগুলি বিচারা প্রিজার্ভ করবা। সেই স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, এই যা যা এগুলি প্রিজার্ভ যতটুকু করে করতে হয় সেইভাবে সব করবা। এর বাইরে আর কি করবা ইন দিস কেস? ওগুলি তো লিখতেই হবে কি কি করবো। এর বাইরে আর কি প্রিজার্ভ করবো? ফর কেমিক্যাল অ্যানালাইসিস। আর এই ক্ষেত্রে হার্ট প্রিজার্ভ করতে হবে, ব্রেইন প্রিজার্ভ করতে হবে এবং স্পাইনাল কর্ড প্রিজার্ভ করতে হবে। হার্ট সম্পূর্ণ হার্ট করবা, ব্রেইন মিনিমাম 100 গ্রাম, আর স্পাইনাল কর্ড ফুল, এগুলি প্রিজার্ভ করতে হবে।
এগুলি মনে রাখবা যে ইন এডিশন ওগুলি তো লিখতেই হবে, মানে স্টমাক, ইন্টেস্টাইন কতটুকু রাখবা, লিভার কতটুকু রাখবা, কিডনি কতটুকু রাখবা, কয়টা কিডনি কি রাখবা, এভরিথিং ইস কিডনি বলবা ওগুলি বলে। আর ব্লাড রাখতে হবে, ইউরিন রাখতে হবে, যেটি নর্মাল আমরা রাখি। তার বাইরে হচ্ছে হার্ট রাখতে হবে, এই ক্ষেত্রে স্টিকিং পয়জনিং, আমার ব্রেন মিনিমাম 100 গ্রাম রাখতে হবে, আর স্পাইনাল কর্ড ফুল আমাকে প্রিজার্ভ করতে হবে ফর কেমিক্যাল অ্যানালাইসিস। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দিতে পারে। এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে কি কি? টিটেনাস, টিটেনাস, tetanus, epilepsy, epilepsy, epileptic fit, hysteria, hysteria. differential diagnosis. Then last slide for today. Police brought a 9-year-old boy working in a roadside hotel, assaulted sexually, having funnel-shaped buttocks, for medical legal examination. What is your diagnosis? কি কেস মনে হয়? সোডোমি, সডমি বললে হবে না, আর একটু স্পেসিফাই করতে হবে। স্যার চাইল্ড অ্যাবিউজ, হ্যাঁ, চাইল্ড অ্যাবিউজ, সডমিতে দুইজন লাগে, একটা হলো অ্যাক্টিভ পারসন আর একটা হলো প্যাসিভ পারসন। অ্যাক্টিভ, একজন প্যাসিভ। এই ছেলেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? স্যার পেসিভ স্যার। প্যাসিভ। একটা হচ্ছে একদিন করে, আর একটা হচ্ছে হ্যাবিচুয়েটেড, দীর্ঘদিন ধরে এই কাজ করে। এটা কোন কেস মনে হয়? হেবিচুয়েটেড। কেন বললা হ্যাবিচুয়েটেড? স্যার তার ওই যে বাটকটা ফানেল শেপড হয়ে গেছে সেজন্য। ওইটা যারা হ্যাবিচুয়েটেড তাদের ক্ষেত্রে হয়, যারা প্যাসিভ এজেন্ট তাদেরই হয়। সেই জন্য এটা বলতে হবে habituated passive agent of sodomy. This is the diagnosis. Then what are the prerequisites? এগুলি মনে রাখবা, রেপ কেসের মতোই এগুলি। কি কি প্রিরিকুইজিট লাগবে? written requisition to the investigating officer বা ম্যাজিস্ট্রেটের কাছে একটা রিকুইজিশন লাগবে। ভেরি গুড। আর কি লাগবে? স্যার আইডেন্টিফিকেশন অফ দ্য ভিকটিম বাই অথরাইজড পারসন, বাই দা প্রেজেন্স অফ ফিমেল অ্যাটেন্ডেন্স, পুলিশ এবং তার যদি কোনো আত্মীয় থাকে আত্মীয় করবে। আইডেন্টিফিকেশন বাই এসকর্টিং পুলিশ and if relatives found, that is okay. আর স্যার ফিমেল অ্যাটেন্ডেন্সের প্রেজেন্স থাকতে হবে। ফিমেল এজেন্ট লাগবে কেন? স্যার যদি স্যার সোডোমির মানে আবার যদি এটা কি ফিমেল না মেল? স্যার অ্যাটেন্ডেন্স লাগবে। 9 years old boy, তাহলে একটা মেল পারসন থাকতে হবে। কেন মেল পারসন? এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। কেন? এখানে ছেলে তো, মেয়ের ক্ষেত্রে না একটা মেয়ে অ্যাটেন্ডেন্স লাগে, ছেলের ক্ষেত্রে কেন? স্যার আবার সোডোমির ইয়ে হতে পারে। আবার যদি যিনি করবেন, ইনভেস্টিগেশন করবেন, তার বিরুদ্ধে যাতে ক্লেম না উঠে, সেই জন্য একজন ছেলে অথবা একজন থার্ড পারসন প্রেজেন্ট থাকতে হবে। এখানে ছেলে হোক মেয়ে হোক, একজন থার্ড পারসন থাকতে হবে। আর কি লাগবে? স্যার কনসেন্ট নিতে লাগবে, রিটেন কনসেন্ট লাগবে। কিসের দিবে কনসেন্টটা? স্যার সাদা কাগজে?
না স্যার। কিসে? আমরা যেটা বলি মেডিকো লিগ্যাল ফর্ম, ইনফর্ম রিটেন কনসেন্ট ইন দা মেডিকো লিগ্যাল ফর্ম। ইনফর্ম রিটেন অর্থাৎ তাকে বলা হবে এই পরীক্ষা করা হবে, এই করা হবে, এটা হলো ইনফর্ম। রিটেন মানে এটা লিখিত, কনসেন্ট মানে তার অনুমতি। ইন দা ফর্মটার নাম হচ্ছে মেডিকো লিগ্যাল ফর্ম। কনসেন্ট কে দেবে? বাচ্চা। স্যার সে যদি দিতে অপারগ হয় তাহলে স্যার গার্জিয়ান। অপরাধ না, এখানে তোমাদের একটু জানতে হবে বয়স কত দিছে এখানে পরীক্ষা, এগুলি তো তোমাদের পরীক্ষা। 9 ইয়ার্স। লিগ্যাল গার্জিয়ান কখন লাগে? 12 or less. মাইনর এজ। নিচে হইলে লিগ্যাল গার্জিয়ান লাগবে। এখানে বাচ্চার কনসার্ন ইজ নট সাফিসিয়েন্ট, এখানে লিগ্যাল গার্জিয়ানের কনসেন্ট লাগবে। তার মানে consent of the legal guardian in the medical legal form as informed written consent. এটা লিগ্যাল গার্জিয়ান লাগবে। এখানে লিগ্যাল গার্জিয়ান কি হবে? যে হোটেলে থাকে, হোটেলের যে মালিক সেও হতে পারে, যেহেতু তার গার্জিয়ান যদি অনেক দূরে থাকে। আর যদি লিগ্যাল গার্জিয়ান আশেপাশে থাকে তাহলে এই জন্য লিগ্যাল গার্জিয়ান বলা হয়। বাবা মা আত্মীয় স্বজন না থাকলে যেখানে চাকরি করে, যেখানে উনি সার্ভিস করে, যেখানে থাকে সেখানে যিনি হেড তিনি হচ্ছেন লিগ্যাল গার্জিয়ান। তাহলে এটা আমার এত কথা দরকার নেই, লিগ্যাল গার্জিয়ান লাগবে। এখানে ইনফর্ম রিটেন কনসেন্ট ইন দ্য মেডিকেল লিগ্যাল ফর্ম বাই দ্য লিগ্যাল গার্জিয়ান। লিগ্যাল গার্জিয়ান, এখানে লিগ্যাল গার্জিয়ান লাগবেই যেহেতু 9 বছর। আর কি লাগবে? বললে দিচ্ছি রেপ কেসের মতো। আর হচ্ছে রেপ কেসে আর কি লাগে? ভেরি ইম্পর্টেন্ট, ছবি লাগবে। কয় ছবি? 3 copy photograph. Photo attested by the আয়োগ। আয়োগ 3টা ছবি অ্যাটাচ করে দেবে এবং পরীক্ষা জিজ্ঞাসা করে 3 ছবি দিয়ে তুমি কি করবা। 3টা স্যার ছবি একটা আইডেন্টিফিকেশনের জন্য। আইডেন্টিফিকেশন তো একটা দিয়ে হয়, 3টা ছবির দরকারটা কি? স্যার একটা হচ্ছে রিপোর্টে দাও, ইনভেস্টিগেটিং রিপোর্টে দেওয়ার জন্য, আর একটা হচ্ছে স্যার যে, আর স্যার একটা হচ্ছে গিয়ে স্যার ম্যাজিস্ট্রেটকে যেটা ইয়ে করা হবে ওইটা সোপর্দ করা হবে। ওই তো ইনভেস্টিগেশন অফিসার কাছে গেলে, একটা গেল ইনভেস্টিগেশন অফিসার কাছে রিপোর্টের সাথে একটা ছবি সহ থাকে, আর 2টা ছবি আরেকটা ডাক্তারের কাছে, মানে ওই যেই জায়গায় পরীক্ষা হবে সেই জায়গায় থাকবে, অর্থাৎ অফিস কপি হিসাবে। আর একটা রিপোর্টেরও একটা অফিস কপি থাকে, ওই রিপোর্টের সাথে এটা থাকবে। গেল এটা। আর একটা দিয়ে কি করবে? হ্যাঁ, এতবার বারবার বলছি, রেপ কেসের মতোই বলে দিছি। আরটা হচ্ছে এজ ডিটারমিনেশন। এজ ডিটারমিনেশন কি করবে? রেডিওলজিক্যাল এক্সামিনেশন করে। রেডিওলজি এক্সামিনেশন ওখানে যে তুমি পাঠাবা, কাকে পাঠাবা? পাঠাইলে একজনের হিয়ার পরীক্ষা করাইলো আর একজনের, কি করবা? সেই জন্যই ওই একটা ছবি ওই রেডিওলজির ডিপার্টমেন্টে ওই ছবি সহ আমার রিকুইজিশনটা পাঠানো, এর এই এক্স এর দরকার, এই জয়েন্টের এক্স এর দরকার ফর এজ ডিটারমিনেশন। এই জন্য ওর ছবিটা, অর্থাৎ এই ছেলেটাই যাতে ওখানে পরীক্ষাটা, অন্য কেউ যাতে তার ফলস ফক্সি না দেয়। তাহলে এটা অলওয়েজ ইন কেস অফ 3 কপি। আমার মেডিকেল লিগ্যাল যত রকম ফর্ম আছে সেই জায়গায় রেপ কেসে আমাকে রেপ ফর্ম তোমাকে এগুলি করতে হবে। এই সাথে একটা কথা বলে দিই, যদিও বোধহয় তোমাদের আর পরে ক্লাসটা নাই বোধহয় লেকচারতে, সেই জন্য আমাদের পারাবারি করতে, সেটা হচ্ছে যে
এই মেডিকো লিগ্যাল ফর্ম কোথায় কোথায় ইউজ হয়? একটা তো রেপ কেস, আরেকটা হচ্ছে সডমি কেস, আর এক্সামিনেশন অফ দা প্রেগনেন্সি, ডেলিভারি এন্ড অ্যাবর্শন কেস। এই কয় জায়গায় আমার মেডিকো লিগ্যাল ফর্ম? ক্লাস আছে স্যার। হ্যাঁ, ক্লাস ক্লাস আছে, জি স্যার। ফার্মাকোলজি আছে, ঠিক আছে। তাহলে আর আজকে আর করবো না, নেক্সট একটু পরে আসবে, তোমাদের বইয়ে সব আছে, আমি তোমাদের এর সঙ্গে রিভিউ করবো, আর কি কি এক্সট্রা প্রশ্ন নিতে পারে সেগুলি আমি ইয়ে করবো, ঠিক আছে। থ্যাংক ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। এর সাথে আমি তোমাদের পরেও দিচ্ছি, রিটেন ভাইবা সবকিছু আলাপ করে দিচ্ছি। ভালো থেকো সবাই।